হাদির একটা বক্তব্যে আপনারা দেখবেন সে বলছে যে তার রাজনৈতিক অনুপ্রেরণায় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এবং উনি তাকে অনুসরণ করেই তার রাজনীতিটা পরিচালনা করার চেষ্টা করেছেন। অতএব নীতি আদর্শ নিয়ে চলা একজন ব্যক্তি, তার অন্য কোনো দুর্নাম নাই, তার অন্য কোনো বিষয় নাই, বয়সও কম, এখন সে মসজিদে নামাজ পড়ে রিক্সা দিয়ে যাচ্ছে, এইভাবে আমিও অনেক গিয়েছি। তো এখন তো আমাদের সবারই মনে চিন্তা আসতে পারে যে এটা এরপরে কি আমাদের উপরে কোনো ধরনের হামলা হতে পারে, বা আমার শত্রুও যদি না করে, তৃতীয় পক্ষ তো বসেই আছে, সে করবে, শত্রুপক্ষ বা প্রতিপক্ষ সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে। ঠিক যেটা হয়েছিল এই হাদির বেলায়, যখন জনাব মির্জা আব্বাস ওনাকে দেখতে গিয়েছিলেন। প্রথম কিছু ক্যান্ডিডেট বা অনেকে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে আমরা এই আওয়ামী সন্ত্রাসীদেরকে অবশ্যই কিভাবে রুখতে হয় সেটা তো 24-এর গণঅভ্যুত্থানে দেখা হয়ে গিয়েছে। বিগত 17 বছর ধরে আমরা কিভাবে করে এসেছি সেই ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং সচেতন রয়েছি। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে কোনো সুযোগ দেয়া যাবে না, কোনো ধরনের তারা যদি সন্ত্রাসী কার্যক্রম করে সেখান থেকে যাতে বের না হতে পারে। আমি কাউকে আটকাতে পারবো, আমার সিকিউরিটির মালিক মহান আল্লাহ তাআলা। পৃথিবীর ইতিহাসে বলে আমেরিকার প্রেসিডেন্টকেও আততায়ীর হাতে নিহত হতে হয়েছে। অতএব কেউ যদি কাউকে ওইভাবে টার্গেট করে, এটা খুব ডিফিকাল্ট, বিশেষ করে রাজনীতিবিদদের জন্য। কিন্তু আমিও একটা প্রতিজ্ঞা করেছি, গুলিও খাবো কিন্তু যাইতেও দিব না, মরবো তো ওরা নিয়ে মারবো, মরবো তো নিয়ে মারবো। এরা যদি দূরের থেকে কিছু করতে পারবে না, কিন্তু ক্লোজ রেঞ্জে যদি আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে সেটার জন্য আমরা যথাযথ ব্যবস্থা অবশ্যই নিব। আত্মরক্ষার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের রয়েছে। হাদির একটা কথা সে তার বাচ্চাকে নিয়ে বলতো, এই কথাগুলো এখন বারে বারে ভেসে আসে। আসলে আমরা কিং কর্তব্য বিমূঢ় যে এইরকম একজন সম্ভাবনাময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যিনি জোরালো ভূমিকা রাখবেন, জনগণের ন্যায় বিচার ইনসাফের কথা বলবেন, একটা সম্ভাবনাময় নেতাকে এভাবে ধ্বংস করে এভাবে হত্যা করলো। এটার পেছনে কারা থাকতে পারে? যারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক, যারা চায় না বাংলাদেশ ভারতীয় আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়ে আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা গড়ে তুলি। হাদিও এই কথাটা বলতো যে প্রথম আলোর অফিসের সামনে যারা যায় তারা কেন যায়, তাদের তো আমি সমর্থন করি না। দরকার হলে আপনি আরে 10টা প্রথম আলো বানানোর চেষ্টা করেন, সেটার মাধ্যমে আমাদেরকে জবাব দিতে হবে। তো সেই জিনিসটাই আজকে বলতে চাচ্ছি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে। আর হিন্দি সিরিয়াল, উর্দু সিরিয়াল দেখা বাদ দিতে হবে। আমরা কেন দেখবো ওদেরটা? আমরা নিজেরা আমাদের যা আছে আমরা সেটাই দেখি। এই হলো কি আমাদের কথা। আমরা কেন বৃহৎ একটা রাষ্ট্রের উপর নির্ভরশীল হব? আমরা তো কারো নির্ভরশীল হওয়ার জন্য 1971 সালে স্বাধীন হই নাই। আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, জাতিসংঘে আর 199টা 98টা যে কয়টা রাষ্ট্রই যায় সবার সাথে আমাদের সম মর্যাদা আমরা নিশ্চিত করেছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। অতএব যখন তিস্তার পানির হিসাব আসবে, যখন গঙ্গার পানির হিসাব আসবে, তখন আমরা ছাড় দেব না। আপনারা দেখেছেন যে এই যে কয়েক মাস আগে তিস্তা পারে যে এত বৃহৎ একটা আন্দোলন হলো, সেখানে পুরোটাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা অর্গানাইজেশন ছিল। আমরা জীবনে আওয়ামী লীগকে দেখি নাই মানে একটা কথা বলতে, আর পানির ন্যায্যর হিস্যার দাবিতে আন্দোলন করা তো অনেক পরের কথা। আজকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনাকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কেন আমাদের নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল, এগুলা সকল কিছুই আমরা জানি। জিয়া পরিবার যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, আমার আপনার কথা বলার অধিকারকে ভারতের করায়ত্ত করে দিত, তাহলে পরে ওনারা আজ পর্যন্ত ক্ষমতায় থাকতো, তাদেরকে কেউ সরাতে পারতো না। এটা তাদের যে জনপ্রিয়তা, সেজন্যই তাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার থেকে সরানো হয়েছিল 11 সময়। তো আমরা ইতিহাসের কিছু কিছু অংশ আমি তুলে ধরছি, বিস্তারিত আসলে বিষয় না। আমাদের শিক্ষা নেওয়ার জায়গাগুলো কোথায়? এখন আমাদের শিক্ষা নেওয়ার জায়গা হবে সেটাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের যারা শক্তিরা আমরা রয়েছি, আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয় ইস্যুতে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে এবং জাতীয় নিরাপত্তা ইস্যুর সাথে যেহেতু সংগঠন হিসেবে আওয়ামী লীগের দায় রয়েছে, এই বিষয়ে আমাদের কোনো ধরনের আপোষ করা যাবে না, আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে। কিন্তু তার মানে কিন্তু এটা বলছি না যে আওয়ামী লীগ আমলে যেভাবে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে, এই যে আমি ওনার বললে এখন অনেক উদাহরণ দেওয়া যাবে, যে ওনার হ্যাঁ আপনি আছেন, ওনার মাথা ফাটানো হয়েছে, সবাই আমরা জেলে গিয়েছি, তো এই যে সেটা করতে বলছি না। আমরা বলছি আওয়ামী লীগ তো সুস্থ রাজনীতি করতে জানে না, তারা তো এখন গুপ্ত হত্যার রাজনীতি বেছে নিয়েছে, তো তাদেরকে সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম করতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেক আওয়ামী লীগই ঢুকেছে শহীদ শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে। এটাই হলো প্রতিষ্ঠিত সত্য। আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অনেক সভা সেমিনার, অনেকগুলা প্রোগ্রাম আমরা করেছি, আর সেখানে আমার থেকেও ভালো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান খান ধরে ধরে বলে দিয়েছেন আমাদের কি রয়েছে, সমাধান না পরিকল্পনা রয়েছে, সমাধান হবে, একটু সময় দিতে হবে। বর্তমান রাষ্ট্র কাঠামোকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, আমরা যে ওয়াদাগুলো আপনাদের কাছে করছি সেগুলোকে বাস্তবায়ন করতে হলেও আমাদেরকে আপনাদের সমর্থন দিতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের ভুল আপনাদেরকে ধরিয়ে দিতে হবে, যাতে করে আমরা সেখান থেকে সংশোধন করতে পারি। আর আপনারা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে অবশ্যই প্রাধান্য পাবে এই এলাকার যে সকল সমস্যা রয়েছে, সেটা জলাবদ্ধতা থেকে শুরু করে যানজট, ধুলাবালি, ময়লা, মশা, গ্যাস, বর্জ্য ব্যবস্থাপনা, সকল কিছু, এই বিষয়গুলা যেহেতু এটা স্থানীয় সরকারের অধীনস্থ, তবে অবশ্যই সংসদে দাঁড়িয়ে জনগণের যে কোনো ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় দাবি দাওয়া আমি অবশ্যই উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো কার্য করা হবে। আর এই তো, আর সর্বশেষ বলবো, অনেক সময় মনে হয়েছে বা ইতিপূর্বে ভোটের যে ট্রেন্ড সেটা লক্ষ্য করলে দেখা যায় যে নারীরা অনেক সময় ভোট দিতে যান না। এটার জন্য পরিস্থিতি পরিবেশও দায়ী যেমন রয়েছে, বা অন্যান্য সময়ে তুলনামূলকভাবে নারীরা কম ভোটার দিয়েছে। আপনারা যদি সকলে ভোট দিতে যান, তাহলে তো সরকার কারা হবে এটা নির্ধারণ করবেন আপনারা। 52% ভোটার তো বাংলাদেশে নারীরাই রয়েছেন, তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেই ভোটের পরিবেশ তৈরি করার জন্য যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাদেরকে কঠোর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হবে যে শুধুমাত্র তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রদান করবে এবং আপনারা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করবে। ভোট কাকে দিবেন এটা আপনাদের ব্যক্তিগত ঐকান্তিক ইচ্ছা, কোনো অসুবিধা নাই। আমি যদি এবার নাও হতে পারি, আমি চলে যাব না, আমি থেকে কাজ করে দরকার হলে আবার চেষ্টা করব, কিন্তু ওই যে ভয়ের হারে আমি আবার সব ভোট কেন্দ্র দখল করে নেওয়ার পরিকল্পনা করব যেভাবে আওয়ামী লীগ করেছিল, সেটা আর আমরা বাংলাদেশে কোনোদিনও হতে দেব না। এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলার কারণেই আজকে যত সমস্যার মূল আপনারা দেখবেন যে এটা। যদি নির্বাচন ব্যবস্থা ঠিক থাকতো, আমাদের জবাবদিহিতা আপনাদের কাছে থাকতো, সবচেয়ে খারাপ অবস্থা হলেও তো 5 বছর পরে এসে হলেও তো দাঁড়াতো।